এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে আলিয়া এদিকে আলিয়ার কথা শুনে পেটে হাত রেখে হাসিতে ফেটে পড়ে ইয়ানা। হাসি যেন তার থামছেই না। সে জানে হাফিজ আর আলিয়ার সম্পর্ক অনেকটাই টম এন্ড জেরির মতো। দুইজনের মধ্যে যুদ্ধ লেগেই থাকে প্রায়। এটা নতুন কিছু না। আলিয়া অপেক্ষা করছে কখন তার দাঁড়াভাই আড়াল হবে আর সে মগের পানিটা হাফিজের গায়ে ফেলবে। আর তার অপেক্ষার অবসান ঘটে গেল তাড়াতাড়ি। এই সুযোগ ছাড়ল না আলিয়া। ফ্রিজ থেকে আনা মগ ভর্তি বরফ ঠান্ডা পানি একবারে ঢেলে দিল নিচের দিকে। এক মুহূর্তও অপেক্ষা না করে দিল দৌড়। একবার নিচের দিকে তাকিয়েও দেখার প্রয়োজন বোধ করলো না যে পানিটা পড়েছে কার গায়ে। এদিকে আলিয়াকে দৌড়ে পালিয়ে যেতে দেখে ইয়ানা হাসি থামিয়ে ভ্রু কুচকে নিচের দিকে তাকালো। রিফাত কাক ভেজা হয়ে কটমট দৃষ্টিতে উপরের দিকেই তাকিয়ে আছে। আর ইয়ানাকে উকি দিয়া দেখে বুঝে নেয় এটা ইয়ানার কাজ। ঠান্ডা পানি মাথায় পড়ার সাথে সাথেই রিফাতের মাথায় যেন আগুন ধরে উঠল। এই ধরনের বেয়াদবি তার একেবারে অপছন্দের। ব্যাস বড় বড় পা ফেলে উদ্যোগী হয় ছাদে যাওয়ার। এদিকে ইয়ানার অবস্থা কাহিল। বুক ধরফর করছে তার। বারবার ঢোক গিলে গলা ভিজিয়েছে সে। না, আর এক মুহূর্তও সে ছাদে থাকবে না, না হলে সে আজ শেষ। ভাবনা চিন্তার বাদ চুকিয়ে সে ছাদের দরজার সামনে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দু পা পিছিয়ে যায় সে। সামনে তাকাতেই ইয়ানার আত্মারাম শুকিয়ে যায়। প্রাণ পাখিরা যেন এক উড়াল দেবে দূর আকাশে। রিফাতের রক্তবর্ণ চোখ দেখে মনে হচ্ছে ইয়ানাকে এই টুপ করে কিলে ফেলল। রিফাতের রাগ সম্পর্কে ইয়ানার বেশ ভালোই অভিজ্ঞতা আছে। ইয়ানা হাত মুঠ করে পিছনের দিকে হাঁটতে হাঁটতে কাপা সুরে মাথা ডানে বামে নাড়িয়ে বলল, আমি করিনি, বিশ্বাস করেন আমি পানি ফেলিনি। কে শোনে কার কথা? রিফাতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সে সমান তালে হিয়ানার দিকে এগিয়ে আসছে। হিয়ানা বুঝল তার আজ রক্ষে নেই, তাই পালাবে। কিছু ভাবে সে পালাবে। সেই না সেই এক ছুটে রিফাতের পাশ কাটিয়ে পালাতে যাবে, অমনি রিফাত হিয়ানাকেই ধরে ফেলল। এক টানে নিজের সান্নিধ্যে নিয়ে এলো আর জোর করে চেপে ধরলো দেয়ালের সঙ্গে। হিয়ানা এবার রাগে ফুঁসতে লাগলো। দাঁতে দাঁত চেপে ছটফট করতে করতেই নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ুন না, ব্যথা পাচ্ছি আমি। আমি বললাম তো আমি পানি ফেলিনি আপনার গায়ে, ওটা আলো। না। আর বলতে পারলো না। রিফাত কল চালিয়ে পাইপ হাতে নিয়ে ইয়ানার মাথার উপর ধরতেই পানিতে জুবুথুবু অবস্থা হলো তার। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার হয়ে গেছে ইয়ানা। শরীরের কাপড় লেপটে গেল। ওঠা নামা শরীর স্পষ্ট হতে শুরু করলো। লজ্জায় নিহিয়ে গেল মেয়েটা। শরীর কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। কিছু না করেও এই শাস্তি তার কাম্য নয়। সীমা অতিক্রম করলো ইয়ানার রাগ অভিমান। তার কথা একবারও কি শোনা যেত না? ঠান্ডায় কাঁপতে শুরু করলো। লজ্জায় আর রাগে কান্না পাচ্ছে প্রচুর। রিফাত ইয়ানার দিকে তাকাতেই চমকে উঠল। চোখ গেল ইয়ানার ভাঁজযুক্ত শরীরে, আটকে গেল তার। পরক্ষণেই চোখ ফিরিয়ে হাতে থাকা পাইপ ছুঁড়ে ফেললো অন্য পাশে। কি হয়েছে তার হঠাৎ? একটু কি আয়ত্তে আনা যেত না তার রাগ? অস্বস্তিতে জর্জরিত হলো রিফাত। কিছু বলতে নেবে তার আগেই শোনা গেল ইয়ানার মিহি কাপা কণ্ঠস্বর, ভীষণ বাজে আপনি। আমায় এই পরিস্থিতিতে না ফেলে একেবারে ছাদ থেকেই ফেলে দিতেন, তাহলে শান্তি হতো আপনার। কথাটি বলেই ওনাটা ভালো করে গায়ে জড়িয়ে দৌড়ে নিচে চলে গেল ইয়ানা। আর রিফাতের দিকে ছুঁড়ে দিল এক গাদা রাগ অভিমানের পাথর। ফোনের ওই পাশ থেকে জোরে হাসির আওয়াজে এক বুক বিরক্তি প্রকাশ করলো আলিয়া। মনে হচ্ছে হাসতে হাসতে অপর পাশের মানুষটার পিঠ ফেটে যাবে, তাতেও হাসি থামবে না। চোখ বন্ধ করে তাতে দাঁত পিষে বলল, এই হাঁপানি রোগী, এই বিশ্রী মার্কা হাসি না থামালে আরো এক পগ পানি দিয়ে গোসল করাবো তোকে। হাফিজ হাসি চাপার চেষ্টা করে বলল, আরে গাধা, পানিটা কার উপর ফেলেছে সেটার খেয়াল আছে? এতদিন শুনেছি অন্যের জন্য কুয়া খুললে সেখানে নিজেকেই পড়তে হয়, কিন্তু আজ তার দাদাভাইকে পড়তে দেখলাম। ভাগ্যিস আমি তোকে আগেই লক্ষ্য করেছিলাম। আলিয়ার রক্ত হিম হয়ে আসে। চোখ গোল গোল আকার ধারণ করে। মুখ ফুটে উচ্চারিত হয়, তার মানে? দাদাভাইকে সরিয়ে দেওয়ার আগেই পানি তার গায়ে পড়ে। দাদাভাই হয়তো খুব রেগে আছে। আলু কা চালু, তোর খবর আজ আমি টিভিতে দেখবো।
ফোন কেটে দিল হাফিজ, কিন্তু আলিয়ার অবস্থা কাহিল বিবশ হয়ে গেছে। তোর এত কিছুর রাগ বুঝি না বাপু। 4 বছর পর ফিরেছিস, কোথায় মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবি, স্বামী হওয়ার কর্তব্য পালন করবি, তা না উনি পারে খালি রাগ দেখাতে। ইস রে মেয়েটা। ফালতু না বকে যেটার জন্য ফোন করেছিস সেটা বল। আহিল থম মেরে গেল রিফাতের রাগান্বিত সুর শুনে। সে তো রিফাতকে কাজের সূত্রেই ফোন করেছিল, কিন্তু রিফাতের ঝংকার আওয়াজ আর বিরক্তির আওয়াজ দেখে সে কারণ জিজ্ঞাসা করতেই রিফাত শান্ত গলায় সবটা বলল আহিলকে। সেই সব কথা শুনে আহিল কথাগুলো বলে উঠল, কিন্তু রিফাতের গায়ে মনে হয় কিছুই লাগে না। ছোটবেলার বন্ধু তারা, একে অপরের সঙ্গে চেপে রাখার মতো কথা তাদের মধ্যে নেই বললেই চলে। তাই তো রিফাতের মতো এক রোডা রাগচোটা ছেলে আহিলের কাছে নির্দ্বিধায় সবটা প্রকাশ করলো। আহিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পারমিশন ভ্যালিড। এবার একটা দিন ঠিক কর ওপেনিং এর জন্য। নার্সিং হোমটা তোর, তাই এ ডিসিশন আমি নিতে পারবো না, বাদবাকি আমি সামলে নেব। ওকে, আমি দেখছি। আরেকটা কথা, বল। সরি তো তোর ডিকশনারিতে নাই। অ্যাটলিস্ট তুই যে কাজটা করেছিস তার জন্য তুই অনুতপ্ত, সেটা তো প্রকাশ করতে দোষ নেই। রিফাত আর কথা বাড়ল না, টুক করে ফোন কেটে দিল। আহিলের কথা একেবারে ফেলার মতো নয়। কিছু একটা ভেবে রুম ত্যাগ করলো রিফাত। পা বাড়ালো ইয়ানার রুমের দিকে। অভিমান বড়ই অদ্ভুত। রাগে আমরা নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটালেও অভিমানে আমরা মিয়ে যাই, দূরে সরে আসি সেই মানুষটা হতে, যার কাছ থেকে আমরা সেই কাঙ্ক্ষিত পীড়াদায়ক অনুভূতির উপলব্ধি ঘটাই। এই মধ্যে কেটেছে 4 দিন। সেই দিন রিফাত ইনায়ার রুমের কাছে এসেও থেমে যায়। একটা ইম্পর্টেন্ট ফোন কল আসাতে রিফাতকে বেরিয়ে যেতে হয়। রাতে অনেক দেরিতে ফেরে, ক্লান্ত হওয়াতেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে রিফাত। সেই দিন আর কথা বলা হয় না দুজনের। রমণীর মোহতে যেমন পুরুষ বেপরোয়া, তেমনি রমণীর অভিমানে পুরুষ অগোছালো। রিফাতের অবস্থাও কিছুটা অগোছালো। সে কি করবে কি না করবে ভেবেই পাচ্ছে না। মেয়েটাকে অভিমান তাকে এত বিঘ্ন করেছে কেন? কেন বারবার মেয়েটাকে চোখের দেখা হলেও দেখতে চাইছে? 4 দিন হতে চললো ইয়ানাকে সে চোখের দেখাও দেখেনি। কাজের চাপে তাকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়। যখন সে যায় তখন ইয়ানা ঘুমায়, আর যখন সে ফিরে আসে তখনও ইয়ানা ঘুমে বিভোর। মাঝে একদিন সবার সাথেই নাস্তা করার সময়ও রিফাত ইয়ানাকে দেখতে পায়নি। কাউকেই এই বিষয়ে প্রশ্ন করতেও দ্বিধা বোধ করছিল রিফাত। ওই বেয়াদবির জন্য রিফাত আলিয়াকে 2-4টা ধমক দেয়। আজ তার ওই কাজটার জন্যই এত কিছু। মেয়েটার বয়স এখনো কিশোরীর খাতায়, দুষ্টুমি তার হাতের মোয়া। তাই তাকে বেশি বকলে হিতের বিপরীত হতে পারে। তার ওপর বোন তার বড়ই আদরের। আলিয়া কান্না করে দেয় ধমকের শুনে। অতপর রিফাত তাকে বোঝায় আর বলে এরকম কাজ যেন দ্বিতীয়বার না করে। হালকা উষ্ণ রোদের মাঝে হাতে নকিয়া সেটের কিপ্যাড ফোন নিয়ে গভীর চিন্তায় মগ্ন ইব্রাহিম সাহেব। সামনে ছোট্ট টেবিলে রাখা আধ খাওয়া গরম চা, পত্রিকা আর তার সাথের ডায়েরি। এটা শুধুই ডায়েরি না, এটা তার সম্পত্তি, যার মধ্যে রয়েছে তার 75 বছর বয়স ধরে তৈরি করা পুঁজি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরও কতই চেনা জানা মানুষের ফোন নাম্বার। কার মেয়ে বিবাহ উপযুক্ত, কার ছেলে সুপুত্র, এই সব ধরনের প্রস্তুতির তার মাথায়। কতই বিয়ের ঘর হিসেবে তিনি নিযুক্ত, তা নাকি শুধু বলতে দেই, যদি আপনার চোখে আমার মেয়ের জন্য একটা সুপুত্র থাকে তাহলে আমায় বলবেন। তাদের কথা শেষ হওয়ার আগেই ইব্রাহিম সাহেব নিজের ম্যাজিক্যাল ডায়েরি থেকে 5-6 জন বিবাহিত উপযুক্ত ছেলের নাম্বার বের করে দেবে। অনেক চিন্তা ভাবনার পর ইব্রাহিম সাহেব ফোন করে তার ছেলে মিস্টার আফতাবকে। আব্বুর নাম্বার ভেসে ওঠার সাথে সাথেই ফোন রিসিভ করে কানে ধরে আফতাব হোসেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আব্বা তুমি ঠিক আছো তো? হঠাৎ এরকম ভাবে ফোন করলে? ইব্রাহিম সাহেব ডাটো স্বরে বলে, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছি আমি। দাদু ভাই, এই ঘরের ছেলে মেয়ে না রেখে আমি কোথাও যাচ্ছি না। ইব্রাহিম সাহেব এহেন কথায় অপ্রস্তুত হয়ে পড়ে মিস্টার আফতাব। গলা কিসে কিছু বলতে যাওয়ার আগেই ইব্রাহিম সাহেব বলতে শুরু করে,
আমার কথা মন দিয়ে শোনো, এবার সময় চলে এসেছে। দাদুভাই আর ইনু মামুনের রেজিস্ট্রির। বিয়ের সময় ইনু মামুন অনেক ছোট ছিল, তাই তখন রেজিস্ট্রি হয়নি, কিন্তু এখন ইনু উপযুক্ত আর দাদুভাইও চলে এসেছে। আর বেশি দেরি করা উচিত নয় আমাদের। তুমি রেজিস্ট্রি পেপার তৈরি করতে দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই শুভ কাজ সেরে দিতে চাই। মিস্টার আফতাবকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল ইব্রাহিম সাহেব। এদিকে আফতাব মিয়া পড়ল এক দুবিধার মধ্যে। ছেলের আচরণ সম্পর্কে অবগত তিনি। এক রুষ্ট দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। ইব্রাহিম সাহেব এর কথা তারা দুই ভাই কোনো দিন ফেলেননি। তাই তো ইব্রাহিম সাহেবের আদেশ পেয়ে কিছু না ভেবেই মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়লেন তার পারিবারিক উকিল উর্ফে কাজীর সঙ্গে, যিনি রিফাত আর ইয়ানার হাকুত সম্পন্ন করেছিলেন। হাতে থাকা সমস্ত ফাইল এক কর্মরত ছেলের হাতে দিয়ে রিফাত উদ্যোগী হলো নার্সিং হোমের গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। লন্ডনে এক সিনিয়র ডাক্তার হিসেবে নিযুক্ত ছিল রিফাত। তার উপার্জন করা মোটা অঙ্কের টাকা ইন্ডিয়ায় পাঠিয়ে দিতেও সে তার সমস্ত শখ আহ্লাদ এই নার্সিং হোমটার প্রতি উৎসর্গ করেছে। মিস্টার আফতাব তার ছেলের কথায় এই নার্সিং হোম নির্মাণে নিযুক্ত হন। এই যে তার ছেলের স্বপ্ন। তিনি অবশ্য একা সব করেনি, সাথে ছিল রিফাতের বন্ধু আহিল। প্রায়টাই ছিল আহিলের কাঁধে। পেশায় সে একজন অটো ল্যারিঙ্গোলজিস্ট। বন্ধুর স্বপ্ন পূরণে সেও নিজের সবটুকু লাগিয়েছে। লিফট থেকে বেরিয়ে আসার সাথে ভেজে উঠল রিফাতের 3 চোখা ফোন। জলজল করে ভেজে উঠল দাদু নামে সেভ করা ঝকঝকে অক্ষর লেখনি। সময় না নিয়ে কানে ফোন রাখতেই শোনা গেল দাদুর সুদক্ষ কণ্ঠস্বর। দাদুভাই, তুমি কি এখন কাজমুক্ত? দাদুর কথায় ভ্রু কুঞ্চিত হলো রিফাতের। কিছুটা জিজ্ঞাসু চিত্তে প্রশ্ন করলো, না, আপাতত কিছু কাজ আছে। কেন? সে যে কাজই থাক না কেন, সব রেখে তুমি ইনু মামুনিকে আনতে যাও। কোথায় আর কেন? আহা, এত প্রশ্ন কেন? কলেজ থেকে ইনুকে নিয়ে বাড়ি ফিরে এসে দুইজনে, আর সবাই একসাথে দুপুরের খাবার খাবো। বরাবরের মতো নিজের কথা শেষে রেখে ফোন কেটে দিলেন ইব্রাহিম সাহেব। কটার আগে ইয়ানার কলেজের ঠিকানা দিলেন তিনি। এদিকে রিফাত ও দাদুর কথায় অসম্মতি জানাতে অপারগতা প্রকাশ করে। দাদুর উপর প্রখর অভিমান থাকলেও তার আদেশ পালন করা তার বংশ পরম্পরার রক্তে বহমান। তারপর ভাবে সেও তো মেয়েটার সাথে কথা বলতে চায়। এক কাজে দুই কাজ। সময় নষ্ট না করে রিফাত বেরিয়ে গেল। হলদি ফর্সা মুখশ্রীতে ব্যর্থতা ভাব স্পষ্ট। চোখ মুখ খিচে পায়ের পাতার উপর 2 হাত শক্ত করে ধরে রেখেছে ইয়ানা। চোখ ছলছল করছে, জোরে নিঃশ্বাস ফেলছে সে। ব্যথায় বুকটা ভারী হয়ে গেছে। আশেপাশে কলেজের ছেলে মেয়েদের সমাহার, তাই ব্যথা অপ্রকাশ্যে রেখেছে মেয়েটা। কলেজের মেইন গেট পেরোতেই হঠাৎ করেই অপ্রত্যাশিত কারোর সাথে ধাক্কা খেয়ে পায়ে অত্যন্ত মন্দভাবে ব্যথা পায় ইয়ানা। চেপে ধরে তার প্রিয় বান্ধবী আতিকার হাত। মেয়েটা ইয়ানার কর্মে বিচলিত হয়। রাজ্যের বাইরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার গল্পের পর্বটা থামিয়ে ইয়ানাকে নিয়ে কলেজের সামনের ফুটপাতের কাছে বসে নিজেও পাশে বসে। বৃহৎ আকারের শিউলি গাছের তলায় বসে তারা। আশেপাশের মানুষ ঘুরে তাকালেও তাতেই খুব একটা পাত্তা দিল না আতিকা। অনেক ব্যথা পেয়েছিস তাই না? একদম হাঁটতে পারবি না? খুবই মোলায়েম কণ্ঠে বলল আতিকা। ইয়ানা মাথা নিচু রেখে না সূচক মাথা নাড়ালো। আতিকা আবারও বলল, আন্টি বা দাদুকে কল করব, নাকি আমি তোকে ছেড়ে আসবো? ইয়ানা উত্তর দিতে পারল না। এবার কথা বলতে গেলে সে নির্ঘাত কেঁদে ফেলবে। বান্ধবীর মনতায় উত্তর পেল আতিকা। দুটো শ্বাস ছেড়ে ভাবতে লাগলো কি করা উচিত। রাস্তার পাশে গাড়ি থামিয়ে রিফাত যেই না কলেজের দিকে পা বাড়াবে, তার আগেই চোখে পড়ে রাস্তার অপর পাশের ফুটপাতে মাথা নিচু করে বসে থাকা ইয়ানার দিকে। সহসা ভ্রু কুঞ্চিত হলো। মেয়েটার শরীর কেমন কাঁপছে। কি হয়েছে ওর? চমকে উঠল রিফাত। মুখের বাঁ পাশ ধক করে উঠল ক্ষণিকেই। উতলা পায়ে রাস্তার ওপারে গিয়ে ফট করিয়ে বসে পড়ল ইয়ানার সামনে। শঙ্কিত হলো ইয়ানা, সাথে আতিকা। আচমকা রিফাতকে আশা করেনি ইয়ানা। সঙ্গোপনে উচ্চারণ করলো, আপনি? কি হচ্ছে তোমার? পায়ে হাত দিয়ে বসে আছো? ব্যথা পেয়েছো? দেখি। ইয়ানা শুধুই তাকিয়ে রইল রিফাতের দিকে। এত বিচলিত কণ্ঠ কেন তার?
এত উদ্বিগ্নতা কিসের? এখানেই বা কি করছে উনি? এই মানুষটাই 4 দিন আগেই তার সাথে কি করেছে ভুলে গেছে নাকি লোকটা? 4 দিন পালিয়ে বেরিয়েছে ইয়ানা, লোকটার সম্মুখে হতে দূরে থেকেছে। ইয়ানা এবার মাথা নিচু রেখে চোখ চারিদিকে ঘুরিয়ে দেখলো তার ক্লাসমেট, সিনিয়র সহ সমস্ত মেয়েদের দৃষ্টি সীমাবদ্ধ রিফাতের উপর। চোখ দিয়েই মূলত গিলে খাচ্ছে তাকে। ইয়ানা চোয়াল শক্ত করে রাখলো, কিছুই বলল না। লোকটার প্রতি রাগ হঠাৎ করেই যেন দ্বিগুণ আকার ধারণ করলো। ইয়ানা চুপ থাকা দেখে রিফাত আবার প্রশ্ন করলো, ইয়ানা, আমি কিছু জিজ্ঞেস করলাম, উত্তর দাও। পায়ে ব্যথা পেয়েছ নাকি অন্য কিছু? আপনি এখানে এসেছেন কেন? আমার যাই হোক তাতে আপনার কি? চলে যান আপনি। ইয়ানার শক্ত ভাষী স্পষ্ট কাটব্য কথায় মাথা গরম হয়ে যায় রিফাতের। 4 দিন পর মেয়েটাকে দেখেছে সে, একই বাড়ি থেকেও এত দূরত্ব। দূরত্ব রিফাত নিজেই চেয়েছে, কিন্তু রিফাত নিজের করা কর্ম ভুলে যায়নি। সে জানে তার ভুলের অনুতাপেই ইয়ানার খোঁজে মশগুল ছিল। তার কর্মের জন্য মেয়েটা তার উপরে রেগে আছে। জোরে নিঃশ্বাস নিতে শুরু করে, চোয়াল শক্ত করে হাত মুঠো বদ্ধ করে নেয়, নিজেকে সংযত রাখতে চেষ্টা চালাতে থাকে। এদিকে ইয়ানা আর রিফাতের কর্মকাণ্ডে সমৃদ্ধ হয়ে যায় বেচারি আতিকা। আমতা আমতা করে রিফাতের দিকে উদ্দেশ্যে বলে, আসলে দা ভাই, ইয়ানা পায়ে অনেক ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ও। ইয়ানা আতিকার দিকে ফুটন্ত গরম চোখে তাকালো। আতিকার কথা শুনে রিফাত ইয়ানার দিকে হাত বাড়িয়ে দিল। সমস্ত রাগ সাইডে করে মেয়েটার পানে তাকিয়ে বলল, আমার হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করো। আমি কোথাও যাব না আপনার সাথে, বললাম তো চলে যেতে। ইয়ানার কথা শুনে রিফাতের মন হচ্ছে মেয়েটাকে ধরে উল্টো করে এক আছাড় মারতে। মেয়েটা ভাঙবে তবু মচকাবে না। রিফাত নিজের 4 আঙ্গুল কপালে কিছুক্ষণ ঘষে এদিক সেদিক তাকিয়ে দাঁতের উপর দাঁত পিষে বলে, সিন ক্রিয়েট করো না ইয়ানা, যা বলছি সেটা শোনো, নাহলে আমি সিন ক্রিয়েট করতে শুরু করব, আর সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। ভয়াবহ হুমকি শুনে ইয়ানার শরীর কেঁপে উঠল। মনে মনে ভয়ের হাওয়াও বয়ে গেলেও নিজেকে শক্ত পাথরের মতো একই জায়গায় বসিয়ে রাখলো। সে যাবে না মানে যাবে না। ইয়ানা ঘাট টেরা হলে রিফাত সেই স্কুলের হেডমাস্টার। আর কি, সময় ব্যয় না করে ইয়ানাকে এক ঝটকায় শূন্যে তুলে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল রিফাত। ইয়ানা হতভম্ব হলো, চমকে উঠল, ভয় পেল, আঁকড়ে ধরল রিফাতের কাঁধ। আতিকা সহ আশেপাশের সমস্ত ছেলেমেয়ে এই ঘটনায় হতবাক হলো। কেউ কেউ কানা ঘোষাতো, কেউ কেউ মিটিমিটি হাসার সাথে এই দৃশ্য উপভোগ করতে লাগলো। হিয়ানা পারলে লজ্জায় মাটির সাথে মিশে যায়। কিছুটা ছটফট করলেই রিফাত তাকে আরো বেশি গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নেয়, আর খুবই স্বাভাবিক কণ্ঠে ইয়ানার উদ্দেশ্যে বলে, আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, তাই এখন চুপচাপ গাড়িতে বসানোর আগ অব্দি এভাবেই থাকো। বেশি ছটফট করলে পায়ের সাথে কোমরও ভাঙবে। মাইন্ডেড, অ্যান্ড ইউ নো আই নেভার চেঞ্জ মাই ওয়ার্ডস। বুকটা হু হু করে উঠল ইয়ানার। শুকনো গলায় ঢেউ খেলে গেল বারংবার। উথাল পাথাল ঢেউ খেলানো অনুভূতির ইয়ানাকে কাঁপিয়ে তুলছে। রিফাতও কেমন অগোছালো হয়ে যাচ্ছে। মেয়েটার সান্নিধ্য মনে প্রাণে অজানা অচেনা এক অদ্ভুত অস্থিরতার জন্ম দেয়। রিফাত ইয়ানার দিকে তাকাতেই দেখল মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। দুজনই অপ্রস্তুত হয়ে পড়ে। প্রায় 15 মিনিট ড্রাইভ করার পর রিফাত গাড়ি থামালো কোনো এক নিরিবিলি রোডের পাশে। ইয়ানা ঘাড় ঘুরিয়ে রিফাতের দিকে তাকিয়ে কিছু বলতে নেবে, তার আগেই রিফাত বলল, পা দেখাও। ইয়ানা ভরকানো চিত্তে বলল, জি জি। রিফাত উত্তর দিল না, সোজা ইয়ানার ব্যথা পাওয়া ডান পা নিজের কোলের উপর রাখলো। ইয়ানার শরীর জুড়ে শিহরণ খেলে গেল। পা নিজের দিকে টেনে আনার চেষ্টা করলে রিফাত গরম চোখে তাকালো। ইয়ানা থেমে গেল। কিছুক্ষণ ব্যথা পাওয়া জায়গায় হাত বুলিয়ে রিফাত ইয়ানার প্লাজো কিছুটা তুলে দেয়। এবার ইয়ানা থর থর করে কেঁপে উঠল, শরীর অবশ হয়ে আসছে। হাত বাড়িয়ে রিফাতের হাতের উপর হাত রেখে ছড়ো ছড়ো চোখে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বলল, ছাড়ুন না, ব্যথা লাগছে। এবার রিফাত গড়িয়ে ফেলল অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা। লজ্জা নামক অনুভূতিতে জর্জরিত ইয়ানা। চোখ তুলে রিফাতের দিকে তাকানোরও সাহস হচ্ছে না তার। কিছুদিন ধরে
অন্তরে বহমান রাগ নামক অনুভূতিরা আকস্মিকভাবে উবে সেখানে এসে দখল করেছে এক রাশ কুণ্ঠা। কিছু পূর্ব আগেই রিফাত ঘটালো এক অপ্রত্যাশিত ঘটনা। মেয়েটার গলার জোড়ানো স্কার্ফ এক টান দিয়ে নিজের হাতে নিয়ে মুহূর্তেই ইয়ানার হাত দুটো বেঁধে ফেলে আর ক্লিপ দিয়ে বাঁধা চুল আগ বাড়িয়ে খুলে দিয়েই তার নিজের স্থানে অর্জন করলো। এহেন আচরণে ইয়ানা চমকে উঠল। ভরকে গেল মেয়েটা, বড় বড় চোখে তাকালো রিফাতের দিকে। লজ্জায় একাকার সে। রিফাত নিজেও চকিত হলো তার নিজ কর্মে। হুট করেই মাথায় কি চাপলো তার। রিফাত সেই সব দিকে বেশি খেয়াল না করে হিয়ানার পায়ের দিকে দৃষ্টি রেখে বলল, আমার কাছে বাধা দেওয়া একদম পছন্দ নয়। চুপচাপ কিছুক্ষণ বসে থাকো, আমাকে দেখতে দাও। এবার ছটফট করে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেব। হিয়ানা তদ্দা খেয়ে যায়। কি ভয়ঙ্কর হুমকি দিয়েছে লোকটা তাকে। রিফাত ভালো করেই জানে হিয়ানা কি পরিমাণের ভয় পায় ইঞ্জেকশন দেখে। রিফাতের থেরাপিটা কাজেও লাগলো। চুপচাপ নতজানু হয়ে বসে থাকলো ইয়ানা। ব্যথা পেলেও শব্দ করল না সে। মুখের মধ্যে ঠিক ঠিক শব্দ হতে লাগলো, যেন নদীর অশান্ত পানির তরঙ্গ আছড়ে পড়ছে তীরে। ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। বেশ সময় নিয়ে রিফাত ইয়ানার পা নিয়ে নাড়াচাড়া করলো। আর যা বুঝলো তাতে সে মাথা তুলে ইয়ানার দিকে তাকালো। গুনে 1 সেকেন্ডের কাজ, তারপর ব্যথা ফুর। কিন্তু এই 1 সেকেন্ডে ইয়ানার অবস্থার কথা চিন্তা করে রিফাতের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু এই কাজ তাকে করতেই হবে। কিছু ব্যথা নিবারণের জন্য দ্বিগুণ ব্যথিত হতে হয়। কথাটা চরম সত্য মনে করে রিফাত। ইয়ানার পায়ে হালকা এক মোচড় দিল। ব্যথা ফুর সাথে ইয়ানাও। হাতে এক বাটি কষা মাংস নিয়ে আলিয়া প্রবেশ করলো তার ছোট চাচার বাড়ি। তাদের বাড়ি থেকে হাতে গুনে 10 সেকেন্ডের পথ। রাস্তার এপাশ ওপাশ। হাফিজের নাকি বেজায় পছন্দ তার বড় মায়ের হাতের মাংস কষা। তাই তো আলিয়ার হাতে মাংসের বাটি তুলে দিয়ে এক প্রকার জোর করেই পাঠালো হাফিজদের বাড়ি মিসেস আসফিয়া। এক গাদা বিরক্তি নিয়ে ড্রয়িং রুমে বসে এসে দাঁড়ালো। রান্নাঘর থেকে হাফিজের মা হাফসা আলিয়াকে দেখে বিস্তার হেসে বলে, কিরে, ওখানে দাঁড়িয়ে কেন? হাতে কি? নিশ্চয় তোর মা বাবুর জন্য মাংস পাঠিয়েছে, কিন্তু তার তো খোঁজই নেই। ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে ছেলেটা। 10:30টায় নাস্তা খেয়ে রুমে গেছে, এখনও তার কাজ শেষ হয়নি। একসাথেই এতগুলো কথা বলতে বলতে আলিয়ার সামনে এসে দাঁড়ালো হাফসা। শাড়ির আঁচলে হাত মুছে নিল মুহূর্তে। ছেলেকে নিয়ে সে যে কি পরিমাণের সন্দেহ সুযোগ তাই আলিয়া বেশ জানে। বিরক্তির পর্দা কেটে গেলে মুহূর্তে মুখে ফুটে উঠল উজ্জ্বল এক চিলতে হাসি। বাটিটা ডাইনিং টেবিলে রেখে আলিয়া বলল, ছোট মা, জাস্ট চিল। তোমার বাবু এখন আর বাবু নেই, সে তো একটা ধেড়ে বেটা ছেলে। বলেই হেসে উঠল আলিয়া। হাফসা আলিয়ার গাল টিপে মিছে রাগ দেখিয়ে বলল, চুপ একদম। ছোট মার কথা তো মনেই পড়ে না। কতদিন পরে এলি বল তো? পায়ের ব্যথার জন্য তো আমি তোদের বাড়িও যেতে পারি না। আমার রিফাত আব্বার সাথেও দেখা হলো না এখনো। ওকে বলিস না রে আলিয়া, একবার আমার সাথে দেখা করে যেতে। আলিয়া আশ্বাস দিয়ে বলল, আচ্ছা বলবো। আসলে দাভাই অনেক ব্যস্ত এই কয়দিন, বাড়িতেও থাকে কম। হাফসা আলিয়ার সাথে আরো কথা জুড়ে দিল। আলিয়া মজায় মেতে উঠল। ছোট মা যেন তার আরেক মা। চাচি সম্পর্কে আলিয়া তার বান্ধবীদের মুখে কতই না কটু কথা শুনেছে, কিন্তু সেই সব কথার সাথে তার ছোট মার কোনো মিল কখনোই পায় না সে। তার স্নেহ, আদর, মমতা ভরা শব্দ আলিয়াকে বারংবার তার ভালোবাসা বুঝিয়ে দেয়। কথার মাঝেই হাফসা বাসন ভর্তি ভাত, আলিয়ার হানা তরকারি গুছিয়ে তা আলিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, যা, হাফিজকে খাবারটা দিয়ে আয়। আর পুরো ভাত শেষ না করা পর্যন্ত ওর পাশেই থাকবি। আমি যেতাম রে, কিন্তু রান্নাঘরে কিছু কাজ আছে। কথাটা এতই আকুতি স্বরে বলল আলিয়া না করতে পারল না। সহসা প্লেট হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল হাফিজের রুমের সামনে। মনে পড়ল সে হাফিজের জন্য বকা খেয়েছিল রিফাতের কাছে। দোষ 100% তার হলেও মনে মনে হাফিজকেই দোষারোপ করছে সে। গভীর ভাব বজায় রেখে আলিয়া রুমে প্রবেশ করলো।
দেখলো হাফিজ ল্যাপটপের সামনে গভীর মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে কিছু বিড়বিড় করে পড়ে চলেছে। তার রুমে যে কেউ প্রবেশ করেছে সেদিকে তার নজরই নেই। আলিয়া গলা খাকারি দিয়ে উঠল, প্লেটটা বিছানার ওপর রেখে বলল, খেয়ে নাও, ছোট মা পাঠিয়েছে। হাফিজ চমকে উঠল, অল্পক্ষণ আলিয়ার দিকে তাকিয়ে রইল, অতপর ভ্রু কুঁচকে বলল, তুই মতলব কি? আবার পানি ফেলার মতলবে এসেছিস তাই না? খুবই সন্দেহের সাথে প্রশ্নটি করল হাফিজ। আলিয়া তেলে বেগুনে জ্বলে উঠল, দাঁত কিরমির করে বলল, হাঁপানি রোগী কোথাকার, এই জন্য মানুষের ভালো করতে নেই, খেতে হবে না। বলেই প্লেট হাতে বড় বড় পা ফেলে উদ্যোগী হলো রুম থেকে বেরিয়ে যাওয়ার। হাফিজ তো হতবাক, সে তো মজা করেছিল মেয়েটার সাথে। লাফ দিয়ে বিছানা থেকে ফ্লোরে নেমে আসলো সে। আলিয়ার বেরিয়ে যাওয়ার আগে তার হাত টেনে দরজা আটকিয়ে দিল। সহসা আলিয়া চমকিত হলো, চোখ তুলে হাফিজ পানি চাহিয়া দেখলো ছেলেটা একদম তার সম্মুখে। হাফিজ হালকা ঝুঁকে পড়লো আলিয়ার মুখের সামনে, নিচের ঠোঁট কামড়িয়ে হেসে দিল। আলিয়ার গম্ভীর চেহারা, চকিত নয়নে দৃষ্টি ঘুরিয়ে ম্লান স্বরে বলল, যাচ্ছিস যা, কিন্তু খাবারের প্লেট নিয়ে যাচ্ছিস কেন? কোল্ড ওয়ারটা আমার তোর সাথে বড় মায়ের মাংস কষার সাথে নয়। আর এই রাগটাই বা কিসের? আমার জন্য রিফাত ভাইয়ের কাছে বকা খেয়েছিস তাই তো? আচ্ছা, সেই রিভেঞ্জটা না হয় পরে নিস, সুযোগ আমি দেব। অত্যন্ত অপ্রকাশিতভাবে ভুল তাকালো আলিয়া হাফিজের দিকে। হাফিজের কথা শুনে আলিয়া স্তব্ধ হয়ে গেছে। ছেলেটার কথা আজ কেমন বিনীত মনে হচ্ছে। হাফিজ আলিয়ার হাত ধরে তাকে বিছানায় বসায়, খুবই ক্লান্ত গলায় বলে, ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার এখন। পেটে খিদে আছে, কিন্তু অনেক কাজও আছে। খাইয়ে দিবি প্লিজ। আলিয়া ভ্রু কুচকিয়ে চটজলদি বলে, আমি এই রুমে তুই আর আমি ছাড়া আর কি কেউ আছে? আচ্ছা, হাত দিয়ে খাওয়াতে হবে না, ওখানে চামচ আছে, ওটা দিয়েই খাইয়ে দে। আলিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাফিজ আবারও ল্যাপটপে গভীর মনোযোগ দিতে শুরু করে। আলিয়াও আর না বলতে পেরে না কেন জানি ইচ্ছে করলো হাফিজের হ্যাঁতেই হ্যাঁ মেলাতে। সময় ব্যয় না করে আলিয়া তার ছোট হাতে চামচ তুলে নিল, অতপর খাইয়ে নিতে লাগলো হাফিজকে। এই নিয়ে 3 নম্বর সিগারেট শেষ করলো রিফাত। গাড়িতেই হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন বের করলো। দাদুর নাম্বারে ফোন করতে ইব্রাহিম সাহেব কাল এর মধ্যেই ফোন রিসিভ করে অত্যন্ত চিন্তিত হয়ে বললেন, দাদু ভাই কোথায় তোমরা? 2:30টা বেজেছে, পার হয়ে গেল, কখন আসবে তোমরা? সব ঠিক আছে তো? রিফাত দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল, সব ঠিক আছে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো না, আমরা আজ বাইরে খাবো। কথাটা কর্ণগ্রোচর হতেই ইব্রাহিম সাহেব খুশিতে ভরপুর হলেন। ইয়ানা আর রিফাতের মধ্যে দূরত্ব কমে আসছে বলে ধারণা করলেন তিনি। রিফাতের কথায় সম্মতি জানান তিনি উচ্ছ্বাস মনে। রিফাতও দাদুর মনোভাব বুঝতে পারে, কিন্তু সে যে সত্যিটা বলতে পারবে না, অযথা সবাই চিন্তা করবে। আমার পা ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। মায়াদহীন রাক্ষস যেদিন থেকে এসেছে আমায় কষ্ট দিচ্ছেন, ছাড়ুন না প্লিজ, ব্যথা পাই আমি। ধীরে ধীরে জ্ঞান ফেরার সাথে এরকম হাহাচারি পূর্ণ কথা বিড়বিড় করে বলতে আরম্ভ করলো ইয়ানা। কপাল আর গলা ঘামে মাখামাখি, তীব্র ভয়ে তার আঁকড়ে ধরেছে। ছোটবেলা থেকেই মেয়েটা অত্যন্ত ভীতাগ্রহী। অল্পতেই ভয়ে আড়ষ্ট হয়ে যায় ইয়ানা। ইয়ানার গলার আওয়াজ পেয়ে রিফাত চট জলদি গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে। প্রায় 20 মিনিট পর জ্ঞান ফিরেছে মেয়েটার। রিফাত ইয়ানার অবস্থা দেখে তার কাঁধে হাত দেওয়ার আগে ইয়ানা রিফাতের বাম কাঁধ আঁকড়ে ধরে। বাড়ন্ত নখ বসিয়ে দেয় রিফাতের কাঁধে, যা পাতলা চামড়া ভেদ করে লালিমা বিন্দু ফোঁটা বেরিয়ে আসে। দাঁতে দাঁত চেপে রিফাত সহ্য করে সবটা। ছট করেই চোখ খুলে ইয়ানা। রিফাতকে এত সামনে দেখে ঘাবড়িয়ে যায় সে। গাড়ির দরজার সঙ্গে মিশিয়ে ফেলে নিজেকে, আর সামলাতে বলতে থাকে, খবরদার আমার পায়ে হাত দেবেন না, নাহলে আমি চলে যাব। দূরে থাকুন একদম, খুব বাজে আপনি। কোনো কথা নেই আপনার সাথে। এনাফ ইজ এনাফ, কি যাতা বলছো? আর একটা কথা বললে তুলে আছাড় মারবো, স্টুপিড। রিফাতের ধমকে চমকে উঠল ইয়ানা। ঠোঁট ফুলিয়ে ফাঁপিয়ে কেঁদে দিল সে। রিফাত ভারী এক নিঃশ্বাস ফেলে নিজেকে সংযত রাখার চেষ্টা করে শান্ত গলায় বলেই, রিল্যাক্স ইয়ানা, তোমার থেকে দূরে আছে দেখো। আর রইলে তোমার পায়ের ব্যথা, সেটা আর নেই, বিশ্বাসটা হলো নিজেই দেখো। ইয়ানার কান্না থেমে গেল। দেখলো সে সত্যি রিফাতের থেকে দূরেই আছে।
ভ্রু কুচকিয়ে পা নাড়িয়ে চাড়িয়ে দেখলো সত্যি ব্যথা নেই তার। একদম নেই সেটা নয়, কিন্তু আগের থেকে 90% ব্যথা কম। অতপর নিজের দিকে তাকালো। চুল তার বাঁধা, স্কার্ফ গলায় ঝোলানো ঠিক আগের মতোই। বুঝতে বাকি রইল না তার অজ্ঞান হওয়ার পর রিফাত সবটা ঠিক করে দিয়েছে। মাথা নিচু করে নিল ইয়ানা, চোখ তুলে আর তাকালো না রিফাতের দিকে। রিফাত আর কথা বাড়ালো না, গাড়ি স্টার্ট দিল। সামনের দিকে তাকাতেই ইয়ানাকে বলল, আজ আমরা বাইরে খাবো। এইসব সম্বন্ধে বাড়িতে আলোচনা করার কিছুই নেই, সবে চিন্তা করবে। দাদুকে ফোন করে জানিয়ে দিয়েছি আমি। ইয়ানা কিছুই বলল না, চুপচাপ বসে রইল। কিছু একটা ভেবে তার প্লাজোর পকেটে হাত ঢুকিয়ে একটা মেন্টোস বার করে রিফাতের দিকে এগিয়ে দিয়ে বলল, ডাক্তারদের মুখে সিগারেটের গন্ধ মানায় না। রিফাত কোনা চোখে ইয়ানার দিকে তাকালো। ছোট্ট প্যাকেটটি খুলে মেন্টোস গালে পুলে নিল। আপনি হঠাৎ আমাদের কলেজে কেন গিয়েছিলেন? পেটের মধ্যে চলা এই প্রশ্ন অবশেষে মুখে প্রকাশ করেই দম ছাড়ল ইয়ানা। অপেক্ষা করলো রিফাতের উত্তরে। ইয়ানার প্রশ্ন শুনে রিফাত খুবই সহজভাবে বলল, দাদু ফোন করে তুমি আনতে বলেছিল। একদম সোজা সাপটা কথা। ইয়ানা আর পাল্টা কথা বলে না, চুপ করে যায় আগের মতো। রিফাত গাড়ি থামায় একটা রেস্তোরাঁর সামনে। গাড়ি থেকে নামার আগে ইয়ানার উদ্দেশ্যে বলে, ওই স্টোরেজ বক্সটা খোলো। ইয়ানা ভ্রু কুচকে গাড়ির সেটি খুলে দেখে তার প্রিয় চকলেট। রিফাত গাড়ি থেকে নেমে আসে, তার আগে ছোট্ট বাক্যে বলে, সেদিনের মধ্যে দুঃখিত। অবশ্যই সম্পূর্ণ ভুল আমার নয়। চোরের সাথে থাকলে সেও সমান তালে দোষী। টেবিলে সাজানো রয়েছে 4 পদের খাবার, আর শুকনো মুখে তা চিবিয়ে চলেছে ইয়ানা। রিফাত ফোন স্ক্রল করছে আর মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে ইয়ানার দিকে। এরই মাঝে রিফাতের কাঁধে কেউ হাত রাখলো। রিফাত ঘুরে তাকাতেই দেখলো